বিজেপি পার্টি মুখ্যমন্ত্রী হিসেবে নির্বাচিত করেন। একেবারে সাধারণ মানুষ, না আছে রাহুল গান্ধীর মতন বিশাল কোন রাজনৈতিক লেগাসি, না আছে টাকা, না আছে পয়সা। হয়তো বিজেপি দলটা ঠিক এই কারণেই এখন পৃথিবীর সবচেয়ে জনপ্রিয়তম দল। সবচেয়ে বেশি মানুষ কেন এই বিজেপি দলটায় এখন মেম্বারশিপ নিচ্ছে, তার একটা কারণ বোধহয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উত্থান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সামান্য অফিস সেক্রেটারি এবং কার্যকর্তা থেকে, স্বয়ংসেবক থেকে একটা সময় মুখ্যমন্ত্রী হলেন, টানা মুখ্যমন্ত্রী থাকলেন, টানা মুখ্যমন্ত্রী থাকার পরে প্রধানমন্ত্রী হলেন এবং সেখানেও টানা লাগাতার দেশকে একের পর এক মাইল ফলক পেরোতে সাহায্য করছেন। এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজকে পবন কুমার চামলিংয়ের যে রেকর্ড, সেই রেকর্ড তো ভাঙলেন। প্রশাসক হিসেবে এত দীর্ঘ সময় কেউ ভারতবর্ষের ইতিহাসে থাকেনি, কিন্তু পবন কুমার চামলিং এর পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিন্তু এই মুহূর্তে একটানা এত বছর ধরে প্রধানমন্ত্রী থাকার যে রেকর্ড, সেই রেকর্ডে প্রায় ছুঁয়ে ফেলেছেন জওহরলাল নেহেরুর যে রেকর্ড, সেই রেকর্ডকে। জওহরলাল নেহেরু এখনো দীর্ঘতম, একটানা দীর্ঘতম প্রধানমন্ত্রীত্বের দায়িত্ব পালন করা ব্যক্তি, কিন্তু দ্বিতীয় স্থানে ইন্দিরা গান্ধীকে টপকে দ্বিতীয় স্থানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিন্তু 2025-এ পৌঁছে গেছিলেন। এবং গোটা দেশের মানুষ হয়তো প্রার্থনা করছে যে একদিন জওহরলাল নেহেরুর রেকর্ডটাও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হয়তো ভেঙে চুরমার করে দেবেন। একবার যদি দেখি ইন্দিরা গান্ধীর যে রেকর্ডটা ছিল একটানা লাগাতার প্রধানমন্ত্রী হিসেবে, সেই রেকর্ডটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কি করে ভেঙে চুরমার করে দিলেন। ইন্দিরা গান্ধী একটানা প্রধানমন্ত্রীত্বের নজির রেখেছিলেন 4077 দিন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 4318 দিন আজকে হলো, এবং সেই সংখ্যা প্রতিদিন বাড়তে থাকছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টানা প্রধানমন্ত্রীত্বে রয়েছেন, ইন্দিরা গান্ধীর রেকর্ড ভেঙে দিয়েছেন। এত দীর্ঘতম, এত দিনের অভিজ্ঞতা সম্পন্ন কোন মুখ্যমন্ত্রী ভারতবর্ষে নেই, কোন প্রধানমন্ত্রী ভারতবর্ষে নেই। নির্দ্বিধায় বলা যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই মুহূর্তে ভারতের সবচেয়ে জনপ্রিয়তম প্রধানমন্ত্রী শুধু নন, সবচেয়ে অভিজ্ঞতা সম্পন্ন রাজনীতিবিদ। এবং এটা বিজেপি দলে যারা সাধারণ কর্মী রয়েছে বাংলার, বা বাংলার যারা নেতারা রয়েছেন, তাদের হয়তো এবার বোঝার সময় এসেছে যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মাইল ফলক ভাঙছেন পৃথিবীর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজনীতি করবেন পুতিনের সাথে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজনীতি করবেন শি জিনপিং এর সাথে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজনীতির মারপ্যাচ করবেন ডোনাল্ড ট্রাম্পের সাথে। প্রধানমন্ত্রী কেন একটি রাজ্যের ক্ষমতায় থাকা একটি দলের সুপ্রিমো, যে হয়তো কালকে প্রাক্তন মুখ্যমন্ত্রী হতে চলেছে, তার সাথে কেন রাজনীতিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আসতে হবে? আসার দরকার নেই। রাষ্ট্রপতিরা বলছেন যে এখানে অন্তত 10 লাখ নরেন্দ্র মোদীর সৈনিক, তারা হয়তো এই মুহূর্তে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ব্লকে ব্লকে, প্রত্যেকটি বিধানসভায়, যারা চাপা উত্তেজনার বহিঃপ্রকাশ 4 মে করতে চলেছে। শুধু ইন্দিরা গান্ধীর রেকর্ড নয়, আমি এর পাশাপাশি প্রশাসক হিসেবে নরেন্দ্র মোদীর যে নজির, যেটা বলছি ভারতবর্ষে, মানে এই তর্কাতর্কির জায়গা এখন আর রাখারই কোনো জায়গা নেই, একদম ফুল স্টপ দিয়ে দিই। ভারতবর্ষের সবচেয়ে অভিজ্ঞ, সবচেয়ে এক্সপিরিয়েন্স, এই মুহূর্তের সবচেয়ে স্কিলফুল যদি কোনো রাজনীতিবিদ থাকে, তার নাম নরেন্দ্র দামোদর দাস মোদী। তার থেকে ভালো প্রশাসন এই মুহূর্তে ভারতবর্ষে কেউ বোঝে না। প্রশাসক এবং রাজনীতিবিদ হিসেবে এতদিন পাবলিক লাইফে বা জনপ্রতিনিধি থাকা, এটাও একটি রেকর্ড। প্রথমে মুখ্যমন্ত্রী, তারপর তার থেকে প্রধানমন্ত্রী, সেই গ্রাফটাও একবার দেখবো। এতদিন ধরে পবন কুমার চামলিং, সিকিমের মুখ্যমন্ত্রী পবন চামলিং, তার এই রেকর্ডটা ছিল, কিন্তু এই মুহূর্তে রেকর্ডটা ভেঙে গেছে। এর পরের রেকর্ড হয়তো জওহরলাল নেহেরুর ভাঙতে চলেছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেই রেকর্ড হয়তো ভেঙে ফেলবেন। এতদিন ভারতের ইতিহাসের সবচেয়ে দীর্ঘতম মুখ্যমন্ত্রী বা প্রধানমন্ত্রীর রেকর্ডটা ছিল সিকিমে। পবন কুমার চামলিং ছিলেন 8930 দিন টানা লাগাতার মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব সামলেছেন।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লাগাতার মুখ্যমন্ত্রী এবং প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব সামলে এবার ৮,৯৩১ দিন লাগাতার দায়িত্ব সামলাচ্ছেন। পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে একজন ভদ্রলোক, যে ভদ্রলোক লাগাতার মুখ্যমন্ত্রী হয়েছেন, মুখ্যমন্ত্রী হিসেবে শিল্প এনেছেন, টাটার ফ্যাক্টরিটা একদিনে ফোন করেছিলেন রতন টাটাকে, সিঙ্গুরের যে উঠে যাওয়া ফ্যাক্টরি সেটা সানন্দে রেখেছেন, একের পর এক অটোমোবাইল ইন্ডাস্ট্রি এনেছেন, ডান্ডা মেরে ঠান্ডা করে দিয়েছেন যারা ভারতকে এবং গুজরাটকে অশান্ত করতে চেয়েছিল, যারা মৌলবাদকে প্রশ্রয় দিয়েছিল তাদের এক এক করে জেলে ভরেছেন, একের পর এক শিল্প এনেছেন, একের পর এক টেকনো হাব এনেছেন গুজরাটে, এবং সেই সফর গুজরাট থেকে গোটা দেশে দিল্লিতে গিয়ে সেই সফর চলছে। অপারেশন সিঁদুর থেকে শুরু করে আর্টিকেল 370 থেকে শুরু করে কাশ্মীর যে আমাদের ছিল, আছে, থাকবে, এবং কাশ্মীরকে আমাদের সঙ্গে ভাইয়ের মতন রেখে দেওয়া থেকে শুরু করে এর পর এক বৈপ্লবিক সিদ্ধান্ত। এবং যারা এই মুহূর্তে একটি সিনেমা দেখে এতদিন পরে উপলব্ধি করছেন যে ডিমনিটাইজেশনটা আসলে মাস্টার স্ট্রোক ছিল, তারাও বিশ্বাস করছেন যে হ্যাঁ, সেদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অনেকে অনেক গালমন্দ করেছিলেন, কিন্তু সেদিন ডিমনিটাইজেশনটা দরকার ছিল দাউদ ইব্রাহিমের কোমর ভেঙে দেওয়ার জন্য, এবং আমাদের দেশেও কিছু বিষ, কিছু নাগ নাগিনী তাদেরকে ঠান্ডা করে দেওয়ার জন্য। কিছু কিছু জিনিস অপ্রিয় হয়, যেরকম সিএটা অনেকে পছন্দ করেনি, কিন্তু সেটা উদ্বাস্তু হিন্দুদের জন্য সবচেয়ে বড় আশীর্বাদ হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সময়কালেই এই আশীর্বাদটা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, যারা বলেন না যে এটা একটা ন্যারেটিভ সেট করার চেষ্টা হয় যে তৃণমূল কংগ্রেস নেত্রী নাকি এই মুহূর্তে অনেক এক্সপিরিয়েন্স, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর থেকেও বিশাল এক্সপিরিয়েন্স নাকি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, একেবারে ভুল ধারণা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো বিভিন্ন সময় বিধায়ক বা সাংসদ হিসেবে ছিলেন, কিন্তু লাগাতার সারা ভারতে কেউ এই রেকর্ড ক্রস করতে পারেনি যেটা প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদী করতে পেরেছেন, এবং সেই রেকর্ডটা আজকে গোটা দেশে ভাইরাল। এবং আমি চাই যে আপনারাও এই ক্লিপটা, ময়ূকের এই ক্লিপটা ভাইরাল করুন, কারণ এই তথ্যগুলো আপনাদেরও জানা উচিত, যে কোনো রাষ্ট্রপতি মানুষের জানা উচিত। মুখ্যমন্ত্রী এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মাইল ফলকগুলো একবার দেখব, এবং এটাই বোধহয় উৎসাহিত করে, উজ্জীবিত করে সেই সমস্ত ছেলে মেয়েদেরকে যারা এই মুহূর্তে রাষ্ট্রবাদের জন্য ঝাঁপিয়ে পড়ছে, যারা বলছে এবার পরিত্রাণের পথ একটাই এবং সেটা বিজেপির পথ। এবং সেটাই হয়তো এই মুহূর্তে দেখা যাচ্ছে। একজন সাধারণ কর্মী, একদম সাধারণ কর্মী, স্বয়ংসেবক, একটা সময় বিজেপির দিল্লি পার্টি অফিসে থাকতেন, মিডিয়া স্পোকসপারসন হিসেবে, বক্তা হিসেবে মাঝে মধ্যে ছোট ছোট চ্যানেলে যেতেন, সেখান থেকে মুখ্যমন্ত্রী এবং পরবর্তীকালে প্রধানমন্ত্রীর এই উত্থান, এটা বোধহয় বিজেপি বলেই সম্ভব। একবার দেখে নেব প্রধানমন্ত্রীর মাইল ফলকগুলো। মুখ্যমন্ত্রী কোন সালে হয়েছিলেন, প্রধানমন্ত্রী কোন সালে হয়েছিলেন, সেই মাইল ফলকগুলো এক এক করে আপনার স্ক্রিনে। মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদী 2001 থেকে 2002, এরপর 2002 থেকে 7 দ্বিতীয়বারের মুখ্যমন্ত্রী, এরপর তৃতীয়বারের মুখ্যমন্ত্রীর কুর্সিতে 7 থেকে 12, 2012 থেকে 2014 ফের মুখ্যমন্ত্রী, এবং 2014 পর আমরা জানি যে ইতিহাস কিভাবে বদলে যায়। এবং ঠিক সেই জায়গা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন বলছেন এটা মোদীর গ্যারান্টি, এবার বাংলা নেব, এবার বাংলা জিতবো, তখন তো এটা সিরিয়াসলি নিতেই হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাকে নিয়ে কি বলেছিলেন, বাংলা জেতা নিয়ে কি বলেছিলেন, একবার শুনবো, তারপরে ময়ূকের প্রশ্ন, এবং তারপর ফিরে যাব সেই বরানগরে যেখানে আমরা সিঁদুরে মেঘ দেখছি। সেন্ট্রাল ফোর্স কি করছে, কেন এখনো সেন্ট্রাল ফোর্স ডান্ডা মেরে ঠান্ডা করছে না যারা অশান্তি পাকাতে চেষ্টা করছে, সেই দিকে নজর রাখবো। কিন্তু তার আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলা নিয়ে যে গ্যারান্টি দিয়েছে, সেই গ্যারান্টিটা আরেকবার শুনবো, মাথার মধ্যে ঢুকিয়ে দিই। गंगा जी यहाँ बिहार से बहते हुए ही बंगाल तक पहुंचती है। बिहार ने बंगाल में भाजपा की विजय का रास्ता भी बना दिया है। मैं बंगाल के भाइयों बहनों को भी आश्वस्त करता हूं
अब भाजपा आपके साथ मिलकर पश्चिम बंगाल से भी जंगल राज को उखाड़ फेंकेगी। এবং ঠিক সেই জায়গা থেকে আজকের প্রশ্ন, নরেন্দ্র মোদী এবারের দায়িত্ব নিয়েছেন। নরেন্দ্র মোদী এতবার করে আসছেন, আবার আসবেন 23 বা 24 তারিখ। এবার বাংলায় সত্যি কি পরিবর্তন আসতে চলেছে, না ঘরপোড়া গরু আমরা সিঁদুরে মেঘ দেখছি? ময়ূকের প্রশ্ন এই মুহূর্তে ফুল ফ্রেমে। ময়ূকের কংগ্রেস ঝুঁকে পড়ে এবং স্লোগান দিতে শুরু করে, আবার অশান্তি শুরু বরানগরে। বরানগরে বিজেপির প্রচারে অশান্তি, সজল ঘোষের প্রচারে গুন্ডামি তৃণমূলে। একবার ফুল ফ্রেমে শুনবো। আমাদের সাথে এই মুহূর্তে এলিনা রয়েছে। এলিনা, ওখানে কি হচ্ছে? তৃণমূল এবং বিজেপি মুখোমুখি আমি দেখতে পাচ্ছি। জয় বাংলা বনাম জয় শ্রীরাম স্লোগান চলছে। দাঁড়িয়ে জয় বাংলা স্লোগান দিয়ে রাখেন তৃণমূলের দলীয় পতাকা ওড়াতে থাকেন তারা, এবং তারপরেই কিন্তু আবারও পরিস্থিতি ধুন্ধুমার হয়ে ওঠে। এই মুহূর্তে সজল ঘোষ তিনি দেখতে পাচ্ছেন, তিনি প্রচার করছেন এবং আমি একবার সরাসরি তার সাথে কথা বলার চেষ্টা করবো। সজল দা, গতকালের ঘটনার পর আজকে আবারও 1 2 3 এই নিয়ে কিছু বলবো না, গুরুত্ব পেয়ে যাবে। ওসব ফালতু মাল, হ্যাঁ ওগুলো হচ্ছে পাঁটা, টোপ টোপ পাঁটা, যেমন বাঘ শিকার করতে গেলে টোপ দিতে হয়, ওগুলো সেরকম। জয় বাংলা স্লোগান দিচ্ছে আপনাদের মিছিলকে কেন্দ্র করে। গতকালের পর আবারও কিন্তু জয় বাংলা স্লোগান দেওয়া হয় এবং আমরা যখন দেখতে পাচ্ছিলাম সজল ঘোষ তিনি প্রচার করছেন, ডক্টর সুকান্ত মজুমদার তিনি আজকে দুই প্রার্থীর সমর্থনে প্রচার শুরু করছেন, তখন ঠিক সেই সময়কে কেন্দ্র করে তৃণমূলের এই স্লোগান হয়। গতকাল তো আমরা দেখলাম ধুমধুমার পরিস্থিতি বরানগরে। কিসের ভয়? কিসের ভয়? আরে ওদের অবস্থা খারাপ, ও ধুমধুমার বলো না, 3 পিস মাল এসে জয় বাংলা করছিল। আমরাও চাই বাংলার জয় হোক। অভয়ার মায়ের চোখের জল না মুছতে পারলে বাংলার জয় হয় না। তামান্নাকে ওইভাবে খুন করে বাংলার জয় হয় না। 26,000-এর চাকরিকে বাংলার জয় হয় না। যে কোনো মিছিল, যে কোনো প্রতিবাদকে কেন্দ্র করে তৃণমূল বাধা প্রদানের চেষ্টা করছে সজল দা বারবার। কিচ্ছু হবে না মা গো, একটা চান্স দেবেন মা, সবাইকে রেখেছেন, একটা সুযোগ আপনারা বিজেপিকেও দিন। আপনাদের প্রত্যেকের কাছে আমি আবেদন করছি, আপনারা বিভিন্ন রাজনৈতিক দলকে তো সুযোগ দিয়েছেন, একটা বার ভালো না লাগলে 5 বছর মধ্যে পাল্টে দেবেন। দেখো এইসব দেখো, আমাকে দেখে লাভ নেই। ও যা হবার হয়ে গেছে। ও 3 জনকে নিয়ে আমি গুনি না। নমস্কার, আমি সজল, একটা সুযোগ দেবেন। একেবারে সজল ঘোষ তিনি বলছেন তিনি কোনোভাবে এইসব বিষয়কে গুরুত্ব দিচ্ছেন না, তিনি মানুষের যে বিচার সেই বিচারকে তিনি গুরুত্ব দেবেন। এবং আজকে তৃণমূলের এই যে স্লোগান, তৃণমূলের যে বাধা দেওয়ার চেষ্টা, একেবারে শেষ মুহূর্তে মরণ কামড় দেওয়ার চেষ্টা করছে তৃণমূল। এবং যখন যখনই বিজেপি প্রার্থীদের প্রচার শুরু হচ্ছে, বিজেপি প্রার্থীদের মিছিল চলছে, ঠিক সেই সময় বেছে রাস্তার ধারে দাঁড়িয়ে এটা চলছে। এটা আজকে নতুন এবং সজল ঘোষ তিনি বলছেন এবং এলিনা তুমি ওখানে থাকো। এলিনা, তুমি লাইভ কভারেজে রয়েছো। আমি এখানে এই মুহূর্তে যারা রয়েছে, দীপাঞ্জন চক্রবর্তী প্রাক্তন ইন্টেলিজেন্স কর্তা রয়েছেন, সর্বরী মুখার্জি বিজেপি প্রার্থী রয়েছেন এই মুহূর্তে যাদবপুর থেকে, আমাদের সাথে সৌমেন কারফা রয়েছেন বিজেপি প্রার্থী ভাতার বর্ধমান, সর্বরী মুখার্জি বিজেপি প্রার্থীর পাশাপাশি জগন্নাথ চ্যাটার্জিও আমাদের সঙ্গে থাকবেন, শিউড়ির বিজেপি প্রার্থী, এবং পীযূষ কানোরিয়া। আমি রাজনৈতিক প্রত্যেকটা সর্বরীদিন নেব, কিন্তু দীপাঞ্জন চক্রবর্তীর কাছে এর পরে যাব। প্রতিবারই তৃণমূল কংগ্রেস গুন্ডামি করে, কিন্তু এবার এটাকে ছেড়ে দেওয়া যাবে না। তার কারণ এই 3 লক্ষ জওয়ান কেন্দ্রীয় বাহিনীর অত্যন্ত ট্রেন্ড, মণিপুর থেকে এসছে শুনলাম, মিজোরাম থেকে এসছে শুনলাম, আসাম রাইফেলসের অনেকে নাকি এই মুহূর্তে যারা বিভিন্ন জায়গাতে পোস্টেড রয়েছে, আসাম পুলিশের এই মুহূর্তে কেন্দ্রীয় বাহিনীর আসামে যারা পোস্টেড রয়েছেন তারা এসছেন শুনলাম, কাশ্মীর থেকেও আসছে নাকি। কিন্তু এত কিছু আনার পরে এই জিনিসগুলো হচ্ছে কি করে, এই প্রশ্নটা থাকবে। কিন্তু তার আগে আমার যে বেসিক প্রশ্নটা, সর্বরীদি যাদবপুরের ক্যান্ডিডেট এই মুহূর্তে বিজেপি, সর্বরীদি তৃণমূল কংগ্রেস বুঝে যাচ্ছে যে এবার একটা লস্ট ম্যাচ, ওরা এবার আর পারবে না, এবং সে কারণে মমতা বন্দ্যোপাধ্যায় হাল ছেড়ে দিয়েছেন। এখন ভবানীপুরে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় পড়ে রয়েছেন, লাগাতার কর্মী সভা বোধহয় ভবানীপুরে করবেন তিনি। যাদবপুরেও যা অবস্থা দেখছে এই মুহূর্তে,
আপনারা মোটামুটি যে জায়গায় রয়েছেন হয়তো বিজেপি জিতে যেতে পারে সেখানে। হয়তো নয় ময়ূক, হয়তোটা একদম কোনো হয়তো বোধহয় এবং কিন্তু, হয়তো এবং বোধহয় কিন্তু এর কোনো কারণই নেই। যাদবপুর ভারতীয় জনতা পার্টি জিতবে। দেখুন, তৃণমূলের এই যে আচার আচরণগুলো তৃণমূল করছে বিভিন্ন ক্ষেত্রে, এটা তৃণমূলের যে উদ্বেগগুলো প্রকাশ পাচ্ছে এর জন্যে, সেটা বাংলার মানুষ বুঝতে পারছে। তৃণমূলের কাছ থেকে বাংলার মানুষ মুখ ফিরিয়ে নিয়েছে, তৃণমূলের কাছ থেকে বাংলার মানুষ সরে গেছে, তৃণমূলের কাছ থেকে যুবকেরা সরে গেছে, কিছু ভাতাজীবী রয়েছে পড়ে। সুতরাং যিনি এটা সব থেকে বেশি বুঝছেন তার নাম মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়, যার জন্যে তার উৎকণ্ঠা আমরা দেখতে পাচ্ছি, তার কথার অসঙ্গতি আমরা দেখতে পাচ্ছি। এখন ঠিক আছে, চলে যাবার আগে প্রদীপ বলে না, নেভার আগে বেশি জ্বলে, তো এটা সেরকম ব্যাপার। তো আমরা যেটা জানি, আমরা যারা ভারতীয় জনতা পার্টির সৈনিক, আমরা নিজের নিজের যুদ্ধক্ষেত্রে একদম বুক চিতিয়ে দাঁড়িয়ে রয়েছি। আমরা একটা ব্যাপারে নিশ্চিত ময়ূক, মানুষ আমাদের সঙ্গে। আমি যাদবপুরে আগামীকাল থেকে আমার দুবেলার প্রচার শুরু, কিন্তু আজকেও আমার কার্যালয়ে বড় করে আমি একটা পুজো করালাম, তাতে এলাকার সাধারণ মানুষ, পাশাপাশি বাড়ির বৌদিরা, মায়েরা সমস্ত উপস্থিত। এবং আমি অবাক হয়ে গেলাম যে এমন করে যে বাড়ি বাড়ি গিয়ে যে নিমন্ত্রণ করতে পেরেছি তাও না, যাকে দেখেছি র্যান্ডম বলেছি আমাদের এখানে একটা গণেশ পুজো হবে। কিন্তু সর্বরিদি আমার বক্তব্য হচ্ছে, ঝামেলা হলে কি করবেন? এই মুহূর্তে বরানগরে যেভাবে ঝামেলা হচ্ছে, কেন্দ্রীয় বাহিনী, আমি বারবার বলছি, কেন্দ্রীয় বাহিনী শুধু শোপিসের মতন কেন্দ্রীয় বাহিনীকে আনা হয়েছে, রাখা হয়েছে, এটা যেন না হয়। আমি পূর্ণ সম্মান রেখে বলছি, কেন্দ্রীয় বাহিনীর যারা কমান্ডিং অফিসার রয়েছেন, আপনারা প্লিজ দেখুন, কালকে যদি যাদবপুরে ঝামেলা হয় সর্বরিদি, পুলিশ কি আপনাদের সাহায্য করবে? আর পুলিশ তো বলবে যে সব কেন্দ্রীয় বাহিনীর আন্ডারে। এটা তো আপনাদের দাবি তোলা উচিত। দেখুন, বিষয় হচ্ছে ঝামেলা যেভাবে সজল সামলাচ্ছে আমি সামলাবো। কথাটা ঝামেলা ব্যাপার না, কথাটা হচ্ছে যেমন ভাবে রিপোর্ট করা হচ্ছে যে কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতে কেন এই অপ্রীতিকর পরিবেশ তৈরি হবে, সেটা যা প্রত্যেকে নিজের মতন করে তারা আমাদের যারা যারা দায়িত্বে আছেন এবং নির্বাচন কমিশনকে সেটা তাদেরকে নিয়মিত জানানো, পোস্ট করা, তাদের কাছে কমপ্লেইন লজ করা, সেইটা চলছে। সেটা নিশ্চয়ই সজল যেমন নিজের জায়গা থেকে করছেন। আমার এখানে যেই মুহূর্তে আমি আঁচটা পাবো, আমি একটা জিনিস খেয়াল করলাম আজকে, সেটা হচ্ছে গতকাল রাত্রিবেলা দেখলাম যে ল্যাম্পপোস্টের উপর আমাদের কিছু ফ্ল্যাগ ছিল, সেগুলো দায়িত্ব নিয়ে দাঁড়িয়ে খোলা হচ্ছে, কিন্তু ল্যাম্পপোস্টের উপর বাঁধা এই মুহূর্তে তৃণমূলের যিনি বিধায়ক ছিলেন শ্রী মলয় মজুমদার, তার ফ্লেক্স গুলো কিন্তু লাগানো আছে। সেইগুলো খোলার কথা, কিন্তু যারা আমাদের ফ্ল্যাগ খুলছেন তারা কিন্তু তৃণমূলের ফ্লেক্স খুলছেন না। তো আমরা আমাদের মতন কমপ্লেন করেছি, মানে সরকারি কর্মচারী এই ইয়ারও কারা খুলছে কিন্তু দেখছে। হ্যাঁ, না, যারা ওই সিভিল ড্রেসে তারা খুলছে, তাদেরকে গিয়ে যখন জিজ্ঞেস করা হচ্ছে যে আপনারা ফ্ল্যাগ খুলছেন, বলছে না, সরকারি জায়গায় ফ্ল্যাগ রাখা যাবে না। তো ঠিক আছে, সরকারি জায়গায় যখন ফ্ল্যাগ রাখা যাবে না, ফ্লেক্স রাখা যাবে না, তখন তো সেটা দুটো দলেরই হবে কি তিনটে দলেরই হবে। তাহলে কি ফ্ল্যাগ শুধুমাত্র বিরোধী দলের রাখা যাবে না, শাসক দলের রাখা যাবে? শাসক দলের ফ্লেক্স তো দেখছি, মাননীয় মলয় মজুমদারের ফ্লেক্স তো আমরা দেখতে পাচ্ছি। এই জিনিসগুলো আমি তো বলবো নির্বাচন কমিশনকে। সর্বরিদি অনেক ধন্যবাদ আপনাকে। আমি এরপরে অন্যদের কাছে, অন্য প্রার্থী এবং আমাদের এখানে যারা এক্সপার্ট রয়েছেন তাদের কাছে যাব, কিন্তু আমি তো আবারও বলছি,
প্রার্থীরা যে কথাগুলো বলছেন দয়া করে মাননীয় নির্বাচন কমিশনার, মাননীয় কমান্ডিং অফিসার যারা রয়েছেন সেন্ট্রাল ফোর্সের, তারা দয়া করে দেখুন, শুনুন। দরকার হলে ময়ূখ রঞ্জন ঘোষ 24 ঘন্টা ডিলে করবে। আসল ছবি তুলে ধরার জন্য দরকার হলে আমরা 100 জন প্রতিনিধিকে রাখবো, লাইভ ব্রডকাস্ট আমরাও করব, লাইভ ওয়েবকাস্টিং আমরাও করব। কিন্তু আমরা চাই না কোনো অভিজিৎ সরকার আবার মারা যাক, প্রাক নির্বাচনে কোন রক্ত ঝরুক, এবং এটা কিন্তু চেষ্টা হবে। তৃণমূল কংগ্রেস বুঝে গেছে যে তারা হারতে চলেছে এবং সে কারণে তারা শেষ অস্ত্র সব তাস ফেলে দিয়েছে তৃণমূল কংগ্রেস। তাহলে বাদ পড়েছে, কেউ আর বিশ্বাস করছে না তৃণমূল কংগ্রেসকে। এখন এই ঝামেলা পাকিয়ে কিছু একটা করার চেষ্টা হবে, সেটাও বা কেন টলারেট করা হবে? কথা তো ছিল শান্তিপূর্ণ অবাধ নির্বাচন করার। তার আগে কেন্দ্রীয় বাহিনী যদি এত থাকে তাদেরকে কাজে কেন লাগানো হচ্ছে না? কেন রুট মার্চটা শুধু বড় রাস্তা দিয়ে হচ্ছে, যে জায়গাগুলো সেন্সিটিভ? আমার ধারণা নিশ্চয়ই যারা ইন্টেলিজেন্স অফিসার রয়েছেন তারা নিশ্চয়ই সহায়তা করছেন নির্বাচন কমিশনকে। সজল ঘোষ, কালকে অত বড় ঝামেলা মাঝরাতে হলো, সজল ঘোষের মতন দীর্ঘদিনের বিজেপির নেতা এবং সেখানকার দীর্ঘদিনের রাজনীতিবিদ, তিনি বলছেন, বিজেপির একজন নেতা বলছেন যে 1.5 ঘন্টা পরে কেন্দ্রীয় বাহিনী এসে। কেন এটা হবে? আজকে লাইভ টেলিভিশনের যুগে ভোটের আগে যদি 1.5 ঘন্টা পরে আসে, ভোটের দিন তো তাহলে 5 ঘন্টা পরে আসবে। এটা বন্ধ করতে হবে এবং এটা আমাদেরকেই দায়িত্ব নিতে হবে, নির্বাচন কমিশনকে বলতে হবে। সজল ঘোষ কালকে কি বলেছিলেন একবার শুনবো। নির্বাচন কমিশনের সিদ্ধান্তটা ঠিক না ভুল, আজকের দিনে হয়তো আরো বেশি স্পষ্ট। বাহিনীকে আনা হয়েছে অনেক পরে। যদি কেন্দ্রীয় বাহিনী রাজ্যের পুলিশের হাতে থাকে তাহলে নির্বাচন অবাধ বা শান্তিপূর্ণ সম্ভব নয়। আর যদি নির্বাচন কেন্দ্রীয় বাহিনী কেন্দ্রীয়ভাবে পরিচালিত হয় তাহলে এই নির্বাচনে একটা লোককে চিমটিও কাটতে পারে না। সজল ঘোষ কিন্তু খুব ভুল বলেননি। কেন্দ্রীয় বাহিনী যদি সত্যি কাজ করে এবং আন্তরিকভাবে কেন্দ্রীয় বাহিনীকে যদি ফ্রি হ্যান্ড দেওয়া হয়, একটা মাছিও গলতে পারবে না। এবং এটা দীপাঞ্জন চক্রবর্তীরা খুব ভালো করে জানেন, আমি ওনার কাছে আসবো। কিন্তু তার আগে একটা গ্রাফিক্স দেখানো, মানে বিশ্বাস করুন মণিপুর বা কাশ্মীরেও যে কেন্দ্রীয় বাহিনী ছিল তারাও এখানে চলে এসেছে। তাদের বিভিন্ন জওয়ান যারা মণিপুরে এই ভয়ঙ্কর পরিস্থিতি সেটাকে ট্যাকেল করেছে, কাশ্মীরে যারা পোস্টেড ছিল তারাও চলে এসেছে। মানে বুঝতে পারছেন? কিন্তু এত কেন্দ্রীয় বাহিনী যাচ্ছে কোথায়? এখনো কত কেন্দ্রীয় বাহিনী এসেছেন আমি একবার গ্রাফিক্সটা দেখানোর জন্য বলবো। 1920 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, মানে এটা কিন্তু ছোট মোটো ঘটনা নয়। 31শে মার্চ 2026 300 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এসছে। 300 কোম্পানি মানে 100 জন করেও থাকলে ভাবুন, 31শে মার্চ চলে আসবে, তারপরে 7ই এপ্রিল 300 কোম্পানি, 10ই এপ্রিল 277 কোম্পানি এবং 17ই এপ্রিল 700-র ওপর কোম্পানি। আরো 1920 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসছে। এবং এরপরে আরেকটা গ্রাফিক্স দেখাবো, আরেকটা গ্রাফিক্স নেব এই মুহূর্তে। দীপাঞ্জন চক্রবর্তী এবং নির্বাচন কমিশনের আধিকারিক যারা যারা কেন্দ্রীয় বাহিনীতে কাজ করেন, যারা অবসরপ্রাপ্ত অফিসার, তারাও দেখুন। মানে এত কিছু সাজসজ্জা ঢাক ঢোল পেটানোর পরেও যদি ঢাকটা ফাটিয়ে দেওয়া হয়, গুন্ডারা এসে ঢাকিকে খুন করে দিয়ে যায়, খুব দুঃখজনক, খুব দুর্ভাগ্যজনক হবে। আরেকটা গ্রাফিক্স এই মুহূর্তে দেখাবো। ভোটে 2400 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে বলে জানা হচ্ছে। আগে এবং পরেও কেন্দ্রীয় বাহিনী থাকবে। রাজ্যের 480 কোম্পানি বাহিনী, ভোটের পরেও 700 কোম্পানি বাহিনী। ভাবতে পারছেন? যাতে করে পোস্ট পোল ভায়োলেন্স না হয় 2021-এর মতো। ইভিএম এবং স্ট্রং রুমের নিরাপত্তায় 200 কোম্পানি বাহিনী থাকবে। আইন শৃঙ্খলা রক্ষায় 500 কোম্পানি বাহিনী থাকবে। এত কিছু হচ্ছে, তারপরেও বিজেপি নেতারা তারা ইলেকশন কমিশনে কেন পিটিশন দিতে যাচ্ছে যে পুলিশ রেস্তোরাঁতে বসে থাকছে, কেন্দ্রীয় বাহিনীর দেখা পাওয়া যাচ্ছে না। কেন্দ্রীয় বাহিনী মোবিলাইজ করতে ম্যাক্সিমাম 8 ঘন্টা, মিনিমাম 15 মিনিট। 1 ঘন্টা 1.5 ঘন্টা পরে একটা ঝামেলা প্রবণ এলাকায় সেখানে কেন্দ্রীয় বাহিনী মুভ করছে কেন? এবং সেভাবে ডেপ্লয়মেন্ট রাখা নেই কেন? কেন প্রেস আগে পৌঁছে যাচ্ছে? কেন মিডিয়া আগে পৌঁছে যাচ্ছে? কেন কেন্দ্রীয় বাহিনী আগে পৌঁছাতে পারছে না? সমগ্র ঘোষ আজকে নির্বাচন কমিশনের সামনে গিয়ে যে কথা বলে এসেছেন সেটা কিন্তু ভেবে দেখার মতন কথা। বিরোধীরা যদি এই কথা আগে থেকে বলতে শুরু করে,
শাসকরা যদি মজা দেখতে থাকে, তাহলে এত কেন্দ্রীয় বাহিনী, তাদের থাকার জায়গা, স্কুলগুলোতে তাদের বাসভবন, তাদের খাবার দাবার, তাদের জন্য এত এত হাততালি, কিচ্ছু হবে না। দুর্ভাগ্যজনক একটা জায়গা পৌঁছে যাবে। দেখুন এই মুহূর্তে তমগ্ন ঘোষ কি বলছেন। সামনে যে পুলিশ অফিসাররা ওখানে দাঁড়িয়েছিলেন 3-4 জন, তাদেরকে যখন আমরা গিয়ে বললাম ঘটনাটা, তারা দৌড়ে গিয়ে ঢুকে পড়লেন সামনে একটি রেস্টুরেন্টে, এবং সেখানে তারপরে আর কোনো পুলিশ বিহীন হয়ে গেছিল, এবং সেন্ট্রাল ফোর্সকে তো কলকাতা পুলিশ নামায়নি সেখানে।